মিস্টার কাকুজি, আমি আরেকটা আলাপে যাব, তবে তার আগে ছোট করে যে প্রশ্নটা করে গিয়েছিলাম 2023 এবং এটা 2026 হিসাব করে দেখা গেল 3 থেকে প্রায় 4 বছর টিকা ক্যাম্পেইনই হয়নি। এটা নিয়ে কি আলাদা করে ভাবার প্রয়োজন নেই? প্রশ্নই ওঠে না, মানে এটা কেন ভাববো না আমরা? আমাদের এখানে সবচেয়ে সাফল্য আমাদের কোথায় এসেছে? স্বাস্থ্য খাতে পোলিও। আপনার মনে থাকার কথা যে পোলিও মাধ্যমে শুধুমাত্র টিকা দিয়েই আমরা শিশুদেরকে বাঁচিয়েছি। শুধুমাত্র তাই নয়, তাদের মানে অকালেই যে পঙ্গুত্ব বরণ করার যে ব্যাপারগুলো ছিল সেখান থেকেই তাদের পরিত্রাণটা পেয়েছে আমাদের পোলিও কিন্তু সারা পৃথিবীতে বাংলাদেশ একটা উদাহরণ হিসেবে এখনো পর্যন্ত আছে। আচ্ছা, এরপরে আসেন পোলিওর পরে আসেন যক্ষ্মা। সেই যক্ষ্মাকেও কিন্তু শুধুমাত্র আমরা টিকার মাধ্যমেই আমরা নির্মূল করতে সক্ষম হয়েছি। আচ্ছা, এরপরে এই যে গুটি বসন্ত, এই গুটি বসন্তের কথা এখনকার মানুষ হয়তো বুঝবে না, কিন্তু আমরা এক সময় মহামারী হয়ে গেছিল। সেই গুটি বসন্ত টিকার মাধ্যমেই আমরা মানে নির্মূল করতে সক্ষম হয়েছি। এখন আবার ম্যালেরিয়ার টিকাও চলে আসছে, এগুলোও আসবে। তো ব্যাপার হলো যে প্রিভেনশনটা, এইটা যদি আমাদের হাতের নাগালে থাকে, কেন আমরা সেটাকে ব্যবহার করব না? আচ্ছা, এটা আমাদের একেবারে প্রমাণিত যে এই টিকাগুলো দেওয়ার মাধ্যমে আমরা হামকে প্রতিরোধ করে থাকি। তারপরে পোলিও গেল, যক্ষ্মা গেল, সবই গেল। তাহলে এটার ব্যাপারে আমাদের এত নেগলিজেন্সি কেন? আমাদেরকে করোনার সময়ও আমরা টিকা দিয়েছি করোনাকে প্রতিরোধ করার জন্যে। 23 থেকে এই পর্যন্ত কিভাবে মানে স্বাস্থ্য খাতে যে অরাজকতা, আমরা এই 23 কেন, একেবারে কোভিডের সময় থেকেই দেখেছি লুটপাট তন্ত্র যে বিষয়টা, সেটা ছিল স্বাস্থ্য খাতে সবচেয়ে। একজন কি বলে বলি যে হেলথের একজন ড্রাইভারের নাকি 100 কোটি টাকার মালিক হয়ে গেছে। একজন ওই যে শাহেদ আলম ছিল না, কে ছিল একজন রিজেন্টের, সে কত কোটি টাকার মালিক হয়ে গেল মুহূর্তের মধ্যে। তারপরে ওই সময় স্বাস্থ্যমন্ত্রী ছিল জাহেদ মালিক, হ্যাঁ, সে মানে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। এরা সব ওই সময় করোনা তো গেছে, কিন্তু আমরা কথা বলছি ঠিক এই মুহূর্তে ওই সময় 23-এও তো মন্ত্রী, 23-এও তো জাহেদ মালিক না, হয়নি, কোনোটাতেই হয়নি। এবং এখনো পর্যন্ত বলা হয়ে থাকে যে ইউনিসেফ তো নিজে থেকেই বলতেছে বারবার, তারা টিকার ব্যাপারে বারবার ইন্টারিম গভর্নমেন্টকে সতর্ক করে দিয়েছে, তারপরও কিছু করা হয়নি। ওই সময় বলা হয়ে থাকে যে নূরজাহান, যিনি দায়িত্বে ছিলেন, স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন, আচ্ছা, তাকে বারবার বলা হয়েছে, অথচ পর্যন্ত তাকে কেউ এখনো পর্যন্ত তদন্তের জন্য তার কোনো জিজ্ঞাসাবাদই করা হয়নি, জানানো হয়নি যে কেন তারা এইটার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে নাই। শুনেছি এর পিছনে নাকি আরও অনেক কিছু ব্যাপার আছে। তিনি ওই যে গ্রামীণ ব্যাংকের সঙ্গেও তার একটা যোগসাজ রয়েছে, এটাও আমরা জানি। তো সব মিলে যদি আপনি এখন এটাতে আগাইতে যান, তাহলে গভর্নমেন্ট কেন যে এগুচ্ছে না আমি জানি না, কিন্তু এগুনো উচিত। মানে চোখের সামনে এতগুলো শিশু মারা যাচ্ছে প্রতিনিয়ত, প্রতিদিন, এখন 500 ছাড়িয়ে গেছে, আজকে 17 জন মারা গেছে, কালকেও মারা যাবে। এবং যতদিন পর্যন্ত ওই যে মানে নিয়ন্ত্রণে না আসবে, 24 মে পর্যন্ত যদি আমরা 7 দিন হিসাব করি 64, তার আগের সপ্তাহে 40, মানে বাড়ছে, বাড়ছে। এবং এইটা যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না এখনো পর্যন্ত, যেহেতু ওনারা বলছেন যে কিছুক্ষণ আগে আমাদের সাথে তো স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক উনি যুক্ত ছিলেন, বলছেন যে সবাইকে টিকা দেওয়া হয়ে গেছে, কিন্তু টিকা দেওয়ার আগে যারা সংক্রামিত হয়েছে এরা তো মানে বাঁচবে কি মরবে এখন তো আমরা তো বলতে পারি না, একদম, তাই না? তার মানে আমরা যদি আলাপটা এখানে শেষ করি ছোট করে, আমরা বুঝলাম যে আসলে যেভাবে শিশু মারা যাচ্ছে হামে, খুব দ্রুত এটা নিয়ন্ত্রণে আগে আনতে হবে, এবং এরপর এই মৃত্যুর প্রেক্ষিতে আসলে পরে কেন আমরা কি একটা কাজ করতে গেলে পরে কি যে বলি না আমরা যে চুল বাঁধে সে রাধে, যে চুলও বাঁধে, মানে আমাদের সাইমালটেনিয়াসলি তো সবগুলো কাজ করে যেতে হবে, তদন্তও চলবে এদিকে। তাহলে তো বুঝতে পারবে এই তদন্ত এই সময় যদি চলে, তাহলেই তো বোঝা যাবে যে মৃত্যু কেন আমরা এতগুলো মৃত্যুর মুখোমুখি হলাম। একদম, আমরা আসলে ছোটখাটো একটা অঙ্ক করছিলাম এবং আমরা দেখতে পেলাম গেল 2 সপ্তাহ ধরে যদি আমরা চিন্তা করি, তাহলে প্রায় 10 জনের মতো গড়ে মানুষ মারা যাচ্ছে হামে। আর
প্রায় 12 থেকে 15 জন করে মারা যাচ্ছে সড়ক দুর্ঘটনায়। আমরা সড়ক দুর্ঘটনার দিকে একটু কথা বলতে চাই এবং আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান। সাইদুর রহমান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি একাত্তর জানালে, এবং আমার সঙ্গে এই মুহূর্তে আছেন সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম কাগজি, এবং তিনি হয়তো আপনাকে কিছু জানতে চাইতে পারেন পুরো আলাপে, কিন্তু আমার কাছে আপনার কাছে কয়েকটা বিষয় একটু জানার আছে। প্রথমত, আমরা আজকে বড় আকার একটা শিরোনাম করেছি, সরাসরি সম্প্রচারে দেখিয়েছি, টাঙ্গাইলের ট্রাক উল্টে 15 জনের মৃত্যু ঘটেছে। এবং এই খবরটা যখন আমরা দিচ্ছি তখন কিশোরগঞ্জে 3 জন, বগুড়ায় 4 জন, সিরাজগঞ্জে 2 জন এবং মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ আরও 2টো জেলা, মোট 4 জন। সব মিলে আমরা দেখতে পেলাম 24 ঘন্টায় 28 জন মানুষ মারা গেলেন শুধু সড়ক দুর্ঘটনায়। কারণগুলো কি কি দেখেছেন? মোটা দাগে কোন কোন কারণে এগুলো হচ্ছে? মানে এত ব্যবস্থাপনা, এত নজরদারি, এত রকমের অ্যাওয়ারনেস তৈরি করার চেষ্টা, তারপরে 24 ঘন্টায় 28 জন। না, সড়ক দুর্ঘটনার প্রধান কারণ ব্যবস্থাপনাগত ত্রুটি। জি। সেই ব্যবস্থার মধ্যে চালকের বেতন, কর্মঘণ্টা নির্দিষ্ট করা, যানবাহনের ফিটনেস থাকবে কিনা, এটা মনিটরিং কিভাবে করা হবে সরকারের পক্ষ থেকে, এগুলো ব্যবস্থাপনাগত বিষয়ের মধ্যে পড়ে। কিন্তু আমাদের এখানে পরিবহন ব্যবস্থাপনা খুবই নাজুক অবস্থায় আছে। এই ব্যবস্থাপনা দিয়ে, এই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাংগঠনিক কাঠামো দিয়ে সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব না। আর ঈদের মধ্যে সড়ক দুর্ঘটনা বেশি হওয়ার কারণ, ঈদের 4-5 দিনের মধ্যে 1 কোটি প্রায় 20 লক্ষ মানুষ ঘরমুখী মানে গন্তব্যে যাতায়াত করে। সুতরাং এত বিপুল সংখ্যক মানুষকে পরিবহন করার মতো মানসম্পন্ন গণপরিবহন আমাদের নেই। অর্থাৎ প্রতিদিন 30 লক্ষ মানুষ ঢাকা থেকে গন্তব্যে যাত্রা করছে। এই কিন্তু আমাদের যে মানসম্পন্ন গণপরিবহন আছে, এটা দিয়ে মানে বাস, ট্রেন এবং লঞ্চ, এই 3 ধরনের গণপরিবহন দিয়ে মাত্র 8 লক্ষ মানুষকে পরিবহন করা যায়। তো 22 লক্ষ মানুষ তাহলে কিভাবে যাবে? তারা আনসেফ ভাবে যাচ্ছে, তারা ফিটনেসবিহীন যানবাহনে যাচ্ছে, খুব অনিরাপদ যানবাহনে। আপনি বলছেন ফিটনেসবিহীন যানবাহন ব্যবস্থাপনার কথা। আজকে যখন টাঙ্গাইলের এই দুর্ঘটনা নিয়ে আমাদের সড়ক মন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল, শেখ রবিউল আলম, তিনি বলছিলেন যে আসলে এখানে যাত্রীদের একটা দায় রয়েছে এই অর্থে, যেখানে রড বোঝা একটা ট্রাক, সেখানে আসলে কেন যাত্রী হিসেবে সাধারণ মানুষ উঠবেন। এবং তিনি বলছিলেন যে এই দুর্ঘটনায় যাত্রীদের সচেতনতার অভাব ছিল। রড বোঝে ট্রাকে যদি এভাবে যাত্রীরা উঠে যান 25 থেকে 26 জন এবং অনাকাঙ্ক্ষিতভাবে এই ধরনের ঘটনা ঘটে, তাহলে মৃতের সংখ্যাটা তো বাড়বে। মানে এই বক্তব্যটাকে আসলে কিভাবে দেখেন? আমি খুব বেশি দ্বিমত করবো না, কিন্তু মন্ত্রীর কথাটা সমস্যার গোড়ায় সমাধান খোঁজার লক্ষণ না। সেটা হলো কেন তারা যাচ্ছিল। এখানে 2টা কারণ আছে, মানে বিষয় লক্ষ্য করবেন। সেটা হলো 26 জন মানুষ রড বোঝার ট্রাকে বাড়ি যাচ্ছিল, তারা স্বল্প ভাড়ায় যাওয়ার জন্য যাচ্ছিল। অর্থাৎ বাসের ভাড়া এত বেশি বৃদ্ধি করা হয়েছে যে তাদের এই দিনমজুর শ্রেণীর মানুষ, গরিব মানুষ, তারা আসলে ওই ভাড়াটা অ্যাফোর্ড করতে পারছিল না। তারা কম ভাড়ায় বাড়ি যাওয়ার জন্য তারা ট্রাকে উঠেছিল। আর ট্রাক চালক ঘুমাচ্ছিল। তার মানে কি, এখানে ব্যবস্থাপনাগত ত্রুটি আছে। সেটা হলো যে বাস মালিকরা কেন বাড়তি ভাড়া নিচ্ছে? সরকার নির্ধারিত ভাড়াতে বাস মালিকরা নিচ্ছে না, এটা। আর চালক কেন ঘুমাচ্ছিল? চালক ঘুমাচ্ছিল তার কারণ সে যানবাহন চালাচ্ছিল। অর্থাৎ মালিক তাকে দিয়ে অধিক সময় যানবাহন চালাচ্ছে। তাতে যানবাহন চালানোর কথা ছিল 8 ঘন্টা। সে খোঁজ নিয়ে জানানো যাবে যে সে হয়তো 20 ঘন্টা 22 ঘন্টা যানবাহন চালাচ্ছে, সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। আর সরকার বাস ভাড়াটাকে নিয়ন্ত্রণের মধ্যে না আনতে পারার কারণে, অতিরিক্ত ভাড়ার কারণে এই দরিদ্র মানুষগুলো স্বল্প ভাড়ায় বাড়ি যাওয়ার জন্য তারা উঠেছিল। এখন সমস্যা হলো যে সরকারের কোনো পরিবহন সক্ষমতা নেই। বিআরটিসির মাধ্যমে যে পরিবহন সক্ষমতা থাকবে, সেটি না থাকার কারণে বেসরকারি পরিবহন মালিকরা ইচ্ছা মতো ভাড়া বৃদ্ধি করে, কারণ তারা জানে যে আমাদের ছাড়া বিকল্প কোনো পথ নেই। আমরা যদি ধরি যে সরকারের দিক থেকে একটা কমন সলিউশন কি হতে পারে, সরকারের যে নিজস্ব ব্যবস্থাপনার মধ্যে একটা আছে বিআরটিসি বাস। আমরা দেখতে পেলাম ফরিদপুরে সেই বিআরটিসি বাস অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষ করলো এবং সেখানেও আসলে 5 জন মারা গেলেন জায়গায়। না, বিআরটিসির বাসের দুর্ঘটনার সংখ্যা খুবই কম। সেখানে অধিকাংশ দেখা গেছে, এই দুর্ঘটনা আপনি অ্যানালাইসিস করে দেখবেন যে সেখানে অ্যাম্বুলেন্স চালকের ত্রুটি ছিল। কারণ অ্যাম্বুলেন্স চালকের বয়স কিন্তু ওখানে 5 জন মানুষ মারা গেছে, সবার বয়সে কিন্তু 40-এর বেশি, 65, 70, 45। অ্যাম্বুলেন্স চালকের বয়স হলো 22 বছর। আমরা বাংলাদেশে দেখেছি যে অধিকাংশ অ্যাম্বুলেন্স চালকের বয়স হলো 20 থেকে 25 বছর বা 30 বছরের মধ্যে, এবং এরা খুব ডেসপারেটলি ড্রাইভিং করে। এদের দক্ষতাও নেই, এরা
নানা রকম গল্পগুজব করে, আড্ডা মারতে মারতে যানবাহন চালায়, অ্যাম্বুলেন্স চালায়, মাইক্রো চালায় এবং এরা দুর্ঘটনায় পরিণত হয়, খুব রেকলেস চলে। এবং এরা এক তো ধরনের সুতরাং প্রতিযোগিতার হ্যাঁ, মধ্যে থাকে। দুর্ঘটনা বিআরটিসির বাসেও করে কিন্তু কম্পারেটিভলি খুব কম করে, কারণ বিআরটিসির চালগুলো ট্রেন্ড এবং বিআরটিসি খুব সাবধানে চলে, গাড়িগুলো খুব ভালো, সুন্দর। সুতরাং ওটাকে না। কিন্তু ব্যাপার হলো যে বিআরটিসির মধ্যে দিয়ে সরকার তার পরিবহন সক্ষমতা বৃদ্ধি করতে হবে, ট্রেনকে আধুনিক করতে হবে, ট্রেনকে জনবান্ধব করতে হবে, ট্রেনকে আরো সহজ এবং সাশ্রয়ী করতে হবে। একই সাথে নৌ পরিবহনকে উন্নত এবং আধুনিক করতে হবে, নৌ পরিবহনের সংখ্যা বাড়াতে হবে। এই সবগুলো হলো গণপরিবহন এবং এইগুলো টেকসই গণপরিবহন। এইগুলোর মধ্যে দিয়ে সরকার যদি পরিবহন সক্ষমতা এগুলো বৃদ্ধি এগুলো করে, আসলে তাহলে আমি বলতে পারি যেন সাইদুর রহমান, আপনার সঙ্গে আমি অনেক অনেক আলোচনা করেছি এগুলো বিভিন্ন শোতে, এবং ঘুরে ফিরে দেখা যায় এই কমন সলিউশনগুলো আপনাদের দিক থেকে আসে, রোড সেফটি ফাউন্ডেশন, এগুলো দেখা যায় যাত্রী কল্যাণ সমিতির দিক থেকে আসে, এবং আপনারা দশকের পর দশক ধরে কাজ করে যাচ্ছেন। সরকারও বদলাচ্ছে কিন্তু সড়কের চিত্রটা বদলাচ্ছে না। আমি কোন জিনিসটাকে আসলে দায়ী করব? সদিচ্ছা, দীর্ঘসূত্রিতা, গবেষণা? আসলে এখানে একটা বিরাট স্বার্থবাদী গোষ্ঠী আছে, তারা সরকারের কোনো ভালো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে দিতে চায় না। কারণ গণপরিবহন খাতে যত বেশি নৈরাজ্য এবং অব্যবস্থাপনা থাকবে, তত বেশি দুর্নীতি করা যায় এবং চাঁদাবাজির সুযোগ থাকে। সুতরাং চাঁদাবাজি এবং দুর্নীতির সুযোগ বহাল রাখার স্বার্থেই সরকারের কোনো উদ্যোগকে তারা সফল হতে দেয় না। এবং সরকারের মধ্যে একটা গোষ্ঠী আছে যারা এটার সাথে মালিক শ্রমিক নেতাদের সাথে বা অন্যান্য অসৎ গোষ্ঠীর সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে, যার ফলে এখানে কোনো উন্নতি হচ্ছে না। সরকার শুধুমাত্র কমিটি গঠন করে, বৈঠক করে, কমিটি গঠন করার সুপারিশ তৈরি করে, এই বৈঠক কমিটি গঠনের সুপারিশের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এই দীর্ঘদিন থেকে এই প্রক্রিয়ার মধ্যে আমরা আছি, এবং এখান থেকে মুক্তির একমাত্র পথ সরকার প্রধানকে রাজনৈতিক সদিচ্ছা পোষণ করতে হবে। এবং নিশ্চয়ই এই অসৎ গোষ্ঠী সরকারের থেকে বড় শক্তিশালী না, সরকার চাইলে সবই পারে, কিন্তু সরকারের রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি রয়েছে এবং কোনো সমন্বয় নেই। আজকে এক কথা বলছে, কাজ শুরু করছে, আগামীকালকে আবার আরেক কথা বলছে, অন্য ধরনের কাজ শুরু করবে। আচ্ছা আচ্ছা, আমি কাকুজি একটা বিষয়, হ্যাঁ আমি আবারও ফিরবো আপনার কাছে। একটা বিষয় একটু বলবেন, মানে এটা অনেকটা বৃত্তের মতো হয়ে গেল কিনা? মানে ওই সময় 2024-এর ওই সময় সড়ক মন্ত্রী হিসেবে ওবায়দুল কাদের ছিলেন, এবং বলা হতো যে ওবায়দুল কাদেরের সঙ্গে সরাসরি বাস মালিকদের সঙ্গে কোনো না কোনো যোগাযোগ আছে সিন্ডিকেটের, কাজেই মোটামুটিভাবে যোগসাজশ হয়। তার আগে শাহজাহান খান, ওনার ক্ষেত্রে একই কথা বলা হচ্ছিল যে লিয়াজো আছে, সিন্ডিকেট ইত্যাদি। আর এখন আমরা শুনলাম সাইদুর রহমান, তিনিও বলছেন যে সরকারের, অর্থাৎ এই সরকারের ভেতরেও কেউ না কেউ আছে যার সঙ্গে আসলে পরিবহনের মালিক পক্ষের সঙ্গে একটা আতাত চলছে। মানে এটা কি আসলে সিন্ডিকেটের দৌরাত্ম্য না কি বলবো? সাইদুর রহমান কিছু পয়েন্ট রেইজ করছেন, এটা অবশ্য আমাদের আমলে নেওয়া দরকার। মূলত ফিটনেস বিন গাড়ি রাস্তায় চলে। আচ্ছা, কেন ফিটনেস বিন গাড়ি রাস্তায় চলবে? এটা দেখার কেউ নেই। ফিটনেস টাকা দিলেই আপনার একেবারে ফিট হয়ে যাচ্ছে গাড়ি, সেইটা আবার রাস্তায় ঘুরছে। চালক 22 বছরের কেন একজন চালক হবে? কেন একজন মানুষকে বলতে হবে যে সে শুধু গরু আর ছাগল যদি চিনতে পারে তাহলে তাকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া যাবে? এটা কোন মানে ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে? মানুষের এতগুলো মানুষের জীবন যার হাতে থাকবে, সে শুধুমাত্র ছাগল আর গরু চিনলেই পরে তার উপরেই ছেড়ে দেওয়া যাবে? আমরা কোনো অবস্থাতে এই গণপরিবহনের যে এত নৈরাজ্য, এই নৈরাজ্যকে শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনার ব্যাপারে আমাদের কোনো রকম উদ্যোগ বা সদিচ্ছা আছে এরকম আমার মনে হয় না। তার কারণ সাইদুর রহমান আর একটা কথা বলছে, সেটা হচ্ছে যে সবচেয়ে বেশি কাঁচা টাকা আমরা যদি বলি, নগদ টাকার লেনদেন হয় কিন্তু এই সড়কে। এই সড়কে নগদ টাকার লেনদেন হয় বলে এর মধ্যে চাঁদাবাজি হয়। তারপরে এইটাকে কেন্দ্র করে নানামুখী মানে তৈরি হয়ে যায়, গ্রুপ তৈরি হয়ে যায়। তারা ওই যে মনে করে এই গাড়িটা যদি এখন থাকে ফিটনেসবিহীন গাড়ি, এই রকম গাড়ি কি পৃথিবীর কোথাও দেখা যায়? আমাদের এখান থেকে ছবি টবি নিয়ে তারপরে বিভিন্ন জায়গায় দেখায় যে এই হলো বাংলাদেশের গাড়ির চিত্র, বাংলাদেশ এইভাবেই চলে। মানে আমাদের দেশের মান সম্মানটা কোন জায়গায় নিয়ে চলে যায়। কিন্তু এগুলো আপনি রাস্তা থেকে উঠাতেও পারছেন না, আপনি চাইলেও উঠাতে পারছেন না। অথচ দেখেন এই যে আমাদের এখন যে সমস্ত গাড়িগুলো বিভিন্ন জায়গা থেকে তৈরি হচ্ছে, আপনি সেইগুলো আনেন, এগুলো বাতিল করে দিয়ে দেন। না সলিউশন তো পেলাম, কিন্তু কথা হচ্ছে বাস্তবায়নটা কেন হয় না? না বাস্তবায়নটা এই যে পরিষ্কার জানি কি করতে হবে। বাস্তবায়ন ওই যে কথা সাইদুর রহমান বলে গেছে যে ওখানে যাদেরকে বসানো হয়, বিশেষ করে বিআরটিএতে যাদেরকে বসানো হয়, তারপর এইটার সঙ্গে ম্যানেজমেন্টে যারা থাকে, ঘুরে ফিরে দেখবেন যে তারাই ঘুরে ফিরেই আছে।
আমরা মালিকদের দেখতে পাই না, কিন্তু বা সমিতিকে দেখতে পাই, সমিতির নেতাদেরকে বিভিন্ন সময় পূর্বে যারা ছিল তাদের হাত বদল হয়ে আবার এখন নতুন সমিতি হয়েছে। তো মানুষ হয়তো চেঞ্জ হয়েছে, কিন্তু নীতি এবং নৈতিকতা তো আগের জায়গায় রয়ে গেছে, সেখান থেকে তো কোনো চেঞ্জ হয়নি। চেঞ্জ হয়েছে কি? একদম। আমি এরপরে যখন আপনার কাছে আসবো একটু জানার চেষ্টা করব, আমাদের প্রায় বলা হয় যে আমাদের জনবল সংকট, অর্থাৎ বিআরটিএ সবকিছু মনিটর করতে পারছে না। আদৌ জনবল সংকট নাকি জনবল আছে, তাদের দক্ষতার অভাব কিংবা তাদের মধ্যে দুর্নীতির মানসিকতা ঢুকে গেছে? আমি ওই জায়গায় তো মূলত জিনিস হচ্ছে ওইখানে। আমি আসবো এটা নিয়ে টাকা আসবো। দিলেই আপনি কি বলে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়, টাকা দিলেই আপনার ফিট লাইসেন্স পাওয়া যায়। হ্যাঁ, আমি একটু সাইদুর রহমান আরেকটা দিকে আপনার একটু মানে মনোযোগটা একটু আকর্ষণ করি। আমরা তো সড়ক দুর্ঘটনায় মানুষের নিহত হওয়ার কথাগুলো বলছি, কিন্তু কুরবানির সময় আমরা দেখতে পেলাম একটা নৌকার ভেতরে 23টা গবাদি পশু, 23টা গরু সহ ডুবে গেল। মানে আমরা জানি না আগামীকাল সকালবেলা আসলে কি ছবিটা আমরা দেখব। নৌপথে প্রচুর গরু আসছে, সেইদের মানে এই পশুর নিরাপত্তাও তো একটা বড় বিষয়, এবং যেই ব্যবসায়ী আছেন তার নিজেরও কিন্তু কয়েক বছরের শ্রম এটা। মানে আলাদা নজরদারি, আলাদা দায়িত্ব, কি বলবেন? দেখুন, ঈদের সময় পশুবাহী ট্রেন থাকা উচিত, ঈদের সময় শুধুমাত্র পশুবাহী লঞ্চ থাকা উচিত। সেইটা আমরা খুব বেশি করি না। ট্রেনে যদি পশু আসতো তাহলে পরে অনেক সাশ্রয়ী মূল্যে ভাড়ায় তারা নিয়ে আসতে পারতো। কিন্তু আমাদের এখানে ট্রেনটা আসলে বিশ্বব্যাপী একটা টেকসই গণপরিবহন, কিন্তু আমরা ট্রেনটাকে কখনোই জনবান্ধব করে তুলছি না। ট্রেনে যদি গুডস ট্রেন থাকে, আমরা ছোটবেলায় দেখেছি গুডস ট্রেন, এবং সে একটা ট্রেনে কয়েক হাজার ট্রাকের সমান পণ্য পরিবহন করা যায় সাশ্রয় মূল্যে। এতে এটা কি সম্ভব আদৌ? মানে ঈদের এই সময় আপনি জানেন যে মানুষ যে হারে ট্রেনে চেপে গ্রামে ফিরছে। ইচ্ছা থাকলে শুনেন, ঈদ যাত্রাকে নিরাপদ নির্বিঘ্ন করার জন্য 10 দিন 15 দিনের পরিকল্পনা দিয়ে হয় না। এর জন্য 1 বছর 1.5 বছর 3 বছরের পরিকল্পনা করতে হবে, এবং এখানে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে যদি আমরা কাজ শুরু করি, সরকার কাজ শুরু করে, এর পরবর্তী সমস্ত ঈদ নির্বিঘ্ন নিরাপদ সম্ভব। আমরা আসলে কোনো প্রস্তুতি থাকে না, শুধু কথার কথা বলি, এবং 15 দিন আগে প্রস্তুতি। 15 দিন আগে কি বাস নামানো সম্ভব? 15 দিন আগে কি ট্রেনের সংখ্যা বাড়ানো সম্ভব? 15 দিন আগে কি লঞ্চ মেরামত করে বা লঞ্চের সংখ্যা বাড়ানো সম্ভব? আমরা তো আসলে কিছু করবো না, এটা প্ল্যান করে রাখছি, প্রি প্ল্যান। কিন্তু মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এই সমস্ত কথাবার্তা আমাদের ব্যাপক প্রস্তুতি। কি প্রস্তুতি আছে? বিআরটিএ, বিআরটিসি, ডিটিসিএ, এই সমস্ত প্রতিষ্ঠানের যে কাঠামোগত সংস্কার করতে হবে। একদম। এই স্বল্প পরিসরের আলোচনার মধ্যে আপনি চমৎকার অনেকগুলো কথা বলেছেন। তার ভিতরে একটা কথা বোধহয় কোট করতেই হয়, যে আসলে এই 10-15 দিনের নোটিসে ঈদ যাত্রা নিয়ে আসলে খুব একটা সুফল মেলে না। এটা একটা লম্বা সময় ধরে পরিকল্পনা, এবং যেটা আমিনুল ইসলাম কাগজি খুব চমৎকার করে বললেন যে যারা আসলে কাজ করছেন তাদের দক্ষতা নিয়ে একটা প্রশ্ন আছে, এবং শস্যের ভেতরে ভূত বলতে যা বোঝায় সেগুলোর নজরদারির প্রয়োজন রয়েছে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। নিশ্চয়ই সামনে কোনো আয়োজন আবার কথা হবে, এবং আশা করি খুব কম সংখ্যক এরকম মন খারাপের খবর নিয়ে হয়তো কথা বলার সুযোগ হবে। ধন্যবাদ আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান আমাদের সঙ্গে ছিলেন।